সপ্তাহ পেরোলো কোটা বাতিলের দাবিতে আন্দোলন। ইস্যু না পেয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ভর করছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব বিরোধীদের। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি। ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। পৌর মার্কেট পরিদর্শন। না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম। সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়ি বহর নিয়ে প্রায়ই রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন। টাঙানো হলো বিজ্ঞপ্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। কোটা না মেধা, এই স্লোগানে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। 7 দিনের বেশি সময় ধরে চলছে সরকারি চাকরিতে কোটা বিরোধী কর্মসূচি। আজও ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন মহাসড়ক অবরোধের কারণে যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ রয়েছে যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল হয়। আবারও ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত 5 জুন 2018 সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলে। প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আবারও 2018 সালের মতো আন্দোলনে নামে। মাঝে সরকারকে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা, কিন্তু কোনো আশ্বাস না পেয়ে এবার সারা দেশে একযোগে একই সময়ে কোটা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 2018 সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা, আর হচ্ছে আমরা আরো কয়েকটা স্টেপ নিয়েছি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। শনিবার দুপুর 3টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বৈষম্য সৃষ্টি করে উল্লেখ করে এটি বাতিলের জন্য নানা স্লোগান দেন। একেবারে প্রতিবন্ধী বা হচ্ছে একেবারে অনগ্রসর জাতি আছে তাদের ছাড়া আমরা চাই না কোনো কোটা থাকুক। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো এবং আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরবো সবাই। সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সরব আন্দোলনকারীরা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। লাবিব হাসান, সময় সংবাদ। সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা তালিকা থেকে পূরণের বিধান রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে কোটা থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হবেন না বলে মনে করেন শিক্ষাবিদ ও সাবেক আমলারা। তারা বলছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় আনতে কোটার বিকল্প নেই। দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে থাকতে পারে কোটা, তবে তা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার পরামর্শও তাদের।
আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তের প্রেক্ষিতে আবারও মাঠে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, এই ব্যবস্থার ফলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালে জারি করা এক প্রজ্ঞাপন বলছে, সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা থেকে পূরণের বিধান রয়েছে। 2018 সালের আগে 3টি বিসিএসে কোটা বিদ্যমান থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়ায় সে পদগুলো পূরণ করা হয়েছে মেধা তালিকা থেকে। 33তম বিসিএসে এই ব্যবস্থার কারণে 77.40% প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। 35তম বিসিএসে 67.49% এবং 36তম বিসিএসে 70.38% মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ বিশ্লেষণে দেখা যাচ্ছে সব মিলিয়ে 56% কোটা থাকলেও বেশিরভাগ প্রার্থী মেধা থেকেই নিয়োগ পেয়েছেন। এই পরীক্ষাগুলো হয়েছিল কোটা বহাল থাকার সময়। এছাড়া প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোটা প্রয়োগ হয়, তাই কোটায় নিয়োগপ্রাপ্তরাও মেধাবী এবং চাকরি পাওয়ার যোগ্য। কোটাতে এই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মেধা কোটায় 44-এর জায়গায় 80% মেধা কোটায় আসছে। ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন পরীক্ষায় পাশ করতে হয়, সুতরাং তারা মেধাবী নন এরকম বলে দেওয়া, কনক্লুড করাটা কিন্তু সত্য নয়। এখন মেধার মাপকাঠিতে তারা হয়তো 0.001% কম নাম্বার পেয়েছেন, এই জন্য তারা পিছনে আছেন, এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি। শিক্ষাবিদরা বলছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল প্রবাহে অন্তর্ভুক্ত করতে কোটা জরুরি। তবে সময়ের ব্যবধানে কোটার শতাংশ বা পরিমাণ কমানো বা সংস্কার করা যেতে পারে। গত 5 বছরে নারীরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে, এটা কোটা পদ্ধতি তুলে দেওয়ার কারণে। আদিবাসীরা কিন্তু কিংবা প্রতিবন্ধীরা চাকরির ক্ষেত্রে কোথাও নাই গত 5 বছরে, কারণ তাদের সুবিধাটা প্রত্যাহার করা হয়েছিল। কাজে এটাকে অবশ্যই পুনঃপ্রবর্তন করা দরকার। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে বিদ্যমান জটিলতা সমাধানের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার জন্য কোটা দরকার কিনা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইস্যু না পেয়ে এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের দোহাই দিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ব্যর্থ করার অপকৌশল নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন 2 দলের 2 শীর্ষ নেতা। একদিকে নতুন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা। দুইয়ে মিলে অনেকদিন পর স্থবির সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষাঙ্গনের গণ্ডি পেরিয়ে আলোচিত হচ্ছে জাতীয় রাজনীতিতেও। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত পাহাড়ি ফলমেলা উদ্বোধনে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে সামনে যা কিছু পাচ্ছে সেটিকেই আঁকড়ে ধরছে বিএনপি। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। কোটা বিরোধী আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতে বিএনপি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। নিজ নির্বাচনী আসন রাজধানীর কামরাঙ্গীরচরে একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। যুব সমাজ বা ইয়াং যে ছাত্ররা আন্দোলন করছে, আর বিএনপিও সেই ইস্যু নাই, কোনো সেই আন্দোলনে সামিল হচ্ছে, কোনো ইস্যু নাই আন্দোলনের। সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা শরীক হচ্ছে, সেই আন্দোলনটাকে আরো নস্যাৎ করার জন্য। কেন? আবার সেই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি সেই আন্দোলনে শরীক হচ্ছে। অবশ্য সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ করার অপকৌশল সফল হবে না। অযৌক্তিক ইলজিক্যাল কথাবার্তা তারা বলবে। বিএনপির তো একটা রাজনৈতিক দল, আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে এক রিয়াকশন দিতেই হবে। আর আমরা তো তাদের আপনার প্রশ্নে উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছুকে ভর চাই, তো আমরা আন্দোলন করেছি ভাই। আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কী থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে।
একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করব না। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। বেড়ে চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের 5টি উপজেলার 25 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28 ইউনিয়নের 50,000 পরিবার গেল 4 দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাবার পানি সংকট। পরিবারটা আজ থেকে 10-15 বছর ধরে ভাঙার পরে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পানি হয়। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। টিউবওয়েল তো লাগাছে, এই পানি ফুটায় ই করে খাইতেছে। ল্যাট্রিন তোলা গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাওয়া হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম, বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামে 5টি এবং বগুড়ার 3টি উপজেলায় 1.5 লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু ছোয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইরে হাইডিয়ে আসছি, আর এখন নৌকা দিয়ে আসা লাগে আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। এইচএসসি পরীক্ষা কেন্দ্র এখনও ডুবে আছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আছেন বাদশা সৈকত এবং সিলেটের জকিগঞ্জে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি সৈকতের কাছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় আমি রয়েছি। আমার ঠিক পিছনে আমি যদি দেখাই যে আমার ঠিক পিছনেই দুধকুমার নদী যে নদ রয়েছে, সেই নদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ, সেই বাঁধের প্রায় 100 মিটার ভেঙে সেই পানি কিন্তু হু হু করে ঢুকছে লোকালয়ে। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আসলে এই দুধকুমার নদের পানি কিন্তু বিপদসীমার এই মুহূর্তে 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রচণ্ড স্রোতে বইছে। সেই পানি কিন্তু লোকালয়ে ঢুকে সেই বামনডাঙ্গা ইউনিয়নের প্রায় যে গ্রামগুলো রয়েছে মিয়াপাড়ার এবং তার আশপাশের যে গ্রাম, সেই গ্রামে কিন্তু পানি ঢুকে পড়েছে। আমি যদি দেখাতে চাই একটু যে সেই পানি কী রকম স্রোতে বইছে এবং এখানকার মানুষ এক পুরো আতঙ্কে রয়েছে এবং এখানকার যে চলাচলের যে রাস্তাঘাট সে রাস্তাঘাটও কিন্তু তলিয়ে গেছে এবং প্রায় রাস্তায় হাঁটু পানি এবং কোমর সমান পানি হয়েছে এবং এই পানি কিন্তু এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই পানির স্রোত কিন্তু তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত করে ফেলছে এবং তারা অনেকেই তাদের যে গবাদি পশু সেগুলো কিন্তু উঁচু জায়গায় সরিয়ে নিয়েছেন এবং তারা আতঙ্কে রয়েছেন যে এভাবে যদি পানি আরও বৃদ্ধি পায় এবং এভাবে যদি এই স্রোতে যদি পানি বইতে থাকে তাহলে কিন্তু এখানকার এই শুধু মিয়াপাড়া গ্রাম নয়, তার পার্শ্ববর্তী যে 8-10টি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়বে এবং এখানকার মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এটি কিন্তু শুধু এটি নয়, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র অববাহিকায় সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর আবহাওয়া বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি বলা হয়েছে যে নদ নদীর পানি আরও 48 ঘন্টা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও কিন্তু এই যে হঠাৎ করে কিন্তু স্থানীয়রা যেটি জানিয়েছে যে দুধকুমোরের পানি কিন্তু বিপদসীমার নিচে ছিল, সেই পানি কিন্তু গত রাতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কিন্তু সেই পানি সেই বাঁধ ভেঙে, যে বাঁধটির আসলে কাজ চলমান ছিল, সেই
বাঁধটির কাজ কিন্তু এখনো চলছিল। সেই চলমান বাঁধের যে বাঁধটা ভেঙে কিন্তু এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং এই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের বাড়িঘর রক্ষার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন বেড়া দিয়ে তারা কিন্তু পানি আটকানোর চেষ্টা করছে যাতে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত না হয়, সেটি কিন্তু চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু তারা সেটি রক্ষা করতে পারছে না এবং এক কথায় এখানকার মানুষ মিয়াপাড়ার সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। এই ছিল কুড়িগ্রামের যে বাঁধ ভাঙার সর্বশেষ এবং আমরা এই মুহূর্তে চলে যাব সিলেটে। রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, আমরা সেখানকার বন্যা পরিস্থিতি জানার জন্য সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও সিলেটে কিন্তু এখনো অনেক এলাকায় পানি নিমজ্জিত রয়েছে এবং অপরিবর্তিত যে অংশ, বিশেষ করে জকিগঞ্জের কথা বলবো। আমরা এই মুহূর্তে জকিগঞ্জে রয়েছি। জকিগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দাদের কিন্তু এখনো দুর্ভোগ শেষ হয়নি। আমরা যদি একটু দেখাই, অনেক বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়েছে। যে অংশগুলোতে পানি কিছুটা কমেছে তাদের কিন্তু একেবারে উঠোন থেকে শুরু করে চলাফেরার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যেসব এলাকা ডুবে রয়েছে সেসব এলাকার মানুষের যে দুর্বিষহ জীবনযাপন আমরা সকাল থেকে আসলে দেখছিলাম এবং গতকালও আমরা দেখেছি অনেক জায়গাতে মানুষজনের যে চলাফেরায় দুর্ভোগ। অনেকাংশে রাস্তাঘাট ডুবে রয়েছে, অনেকাংশে এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে পানি রয়েছে। তো এই আশ্রয়কেন্দ্রগুলোতে যখন আশ্রয়কেন্দ্রগুলোর আশপাশে সব দিকে পানি থাকার কারণে শিশু যারা রয়েছেন আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের কিন্তু শিশুদের নানা ধরনের ঝুঁকি রয়েছে। বাসাবাড়িগুলোতেও শিশু যারা রয়েছে তাদেরও ঝুঁকি রয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন যে এক জায়গায় যদি পানি দীর্ঘদিন যাবৎ আবদ্ধ থাকে তখন কিন্তু রোগবালাই ছড়িয়ে পড়ার একটি প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে আসলে মেডিকেল টিমের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে, ত্রাণ কার্যক্রম দেখছি আমরা, কিন্তু অনেকাংশে মানুষজনের যে আক্ষেপ রয়েছে, অনেকাংশে যে ত্রাণ সহায়তা সেটি অপ্রতুল বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত মেডিকেল টিমের তেমন তৎপরতা চোখে না পড়লেও বিভিন্ন হাসপাতালগুলোতে, মেডিকেল ক্যাম্পগুলোতে আমরা দেখেছি মানুষজন সহযোগিতা নিচ্ছেন। তো এখন পর্যন্ত সিলেটের যে উপজেলাগুলো, বিশেষ করে কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, এইসব এলাকাগুলোতে কিছু অংশে পানি রয়েছে। তবে নদীগুলো থেকে আমরা দেখেছি যে নদীর পানির উচ্চতা কিছুটা কমতে শুরু করেছে, কেননা এই ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে। যদিও চেরাপুঞ্জি এলাকাতে বৃষ্টিপাতের কবলে কিন্তু সিলেটের পানি বাড়ে। আপনারা জানেন যে ভারতের অংশে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু বাংলাদেশ অংশের বিশেষ করে যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে থাকে। তো এখন পর্যন্ত আসলে যে জকিগঞ্জ অংশের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশে কিন্তু পানির যে উচ্চতা সেটি আরো হয়তো কমে যেতে আরো কিছুটা সময় লাগতে পারে। তো এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি পর্যায় থেকে আমরা দেখছি মানুষজনকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম ও সিলেট থেকে। এদিকে দেশের 15টি জেলা বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী 20 লাখ মানুষে, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী। এই যে বন্যাগুলো এখানে প্রতি বছরই এটা কিন্তু হয়, এটা তো হিমালয় থেকে পাহাড়ের পানি ঢল নামে ভারত হয়ে বাংলাদেশে আসে। ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা। 15টা জেলায় এই বন্যার বিভিন্ন আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা 3,10,00,000 টাকা ক্যাশ দিয়েছি, 8,700 মেট্রিক টন চাল দিয়েছি। এই দুর্যোগের জন্য শুরু হওয়ার আগে থেকে আমরা প্রস্তুত আছি এবং যখন যেটা যেখানে দরকার আমরা সাথে সাথে সেগুলো পৌঁছে দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, 75-এর পর ইতিহাসটা করা হয়েছে, সবাইকে জানতে হবে কিভাবে স্বাধীন হলো দেশ। টুঙ্গিপাড়া থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। বাবার স্কুলে মেয়ে,
গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে 1927 সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল 11টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে 2 শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি 75-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে, গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে 2 দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। মহাপরিকল্পনায় চীন ভারত কিভাবে সমন্বয় করবে দ্রুত তা পরিষ্কার করার দাবি নদী আন্দোলনকারীদের। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বেজিং সফরের মধ্য দিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসত বিটার ভাঙন আর একটু একটু করে নদী তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত 40 বছরে মূল প্রবাহের 3 থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি, আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে না, পাইনি হলে আস্তে খালি কোনো রকম হাঁটাহাঁটি চলাফেরা হয়েছে, চোখে তো দেখিনি। আমরা কোনো তেরান টানান কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও। এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা 2 দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। নদীর 2 পারের মানুষের দাবি চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ।
নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ। এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়ক পথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যেহেতু ভরে গেছে, পানিগুলো দুই কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়, যার কারণে প্রতি বছর আমাদের তিস্তা পাড়ের মানুষের বাড়ি ঘরদোর ভেঙে যায় এবং 2 কোটি মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। এদিকে চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী 12 জুন পার্লামেন্টে বলেছেন চীনের কাছে এটা দিবেন, অর্থায়নের জন্য দিবেন। আমরা সেই ক্ষেত্রে বলেছি, এখানে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং চলতি অর্থবছরে এই কাজ আমরা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। তিস্তাপাড়ের প্রায় 20,000 মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী আসার খবর শুনেই পাল্টে গেল চিত্র। সেবা নিতে আসা রোগীরা নানা অভিযোগ করলেও মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী চলে গেলেই আবারও ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজের ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। পাওয়া যায়নি কোনো অনিয়ম। মন্ত্রীও পরিদর্শন শেষে চিকিৎসা সেবা নিয়ে স্বস্তি প্রকাশ করেন। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি ওখানে দেখবো খতিয়ে, আমি কোনো অভিযোগই ফেলে দিই না, যে কোনো অভিযোগই হলে আমি সেটা দেখব। তবে সেবা প্রত্যাশীরা জানান, স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মোট কথা একটু থেকে একটু হইলেই যাইতে হবে শহর মেডিকেল নতুবা বাইরের ডাক্তার। ওরা এখন মন্ত্রী আছে, মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। চলতি মাসেই মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর ও সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানান মন্ত্রী। এতে আগুনে পড়া রোগীরা ঢাকায় না গিয়ে চট্টগ্রামেই আইসিইউ সেবা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। তো আশা করি আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি, এটা একনেকে পাশ হয়ে গেছে। এখন আমরা শুধু অপেক্ষা করছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন এবং ওনার সাথে বাংলাদেশের যে চীনের রাষ্ট্রদূত উনিও যাবে, তাহলে আমরা এখনই করে ফেলতাম। এবং আমার ইচ্ছা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে থাকেন তখন এটা করা। তো আশা করছি ওনারা দেশে ফিরে আসলে আমরা এটা করতে পারবো। এই মাসেই আমি করার চেষ্টা করব। বর্ষাকালে সিটি কর্পোরেশনের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করে ওয়াসা ও তিতাস, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলুন নূর তাপস। সকালে রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে সেমিনারে তিনি কথা বলেন। 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো 2 সিটি কর্পোরেশন বুঝে নেওয়ার পর 4 বছর পার হলেও রাজধানীর জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি হয়নি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার নিয়ে এক সেমিনারে উঠে আসে ঢাকার জলাবদ্ধতার কথা। খালগুলো পুনরুদ্ধারে শুধু জরিমানা করলে হবে না, আইনের মধ্য থেকে কারাদণ্ড দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। খাল দখল এবং দূষণকারী কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি, উদ্ধার করে কোনো লাভ হবে না। সেমিনারে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলেন, বর্ষাকালে রাস্তা খননের জন্য কোনো সংস্থাকে অনুমতি দেবে না জানিয়ে আগেই নোটিশ করা হয়েছে। এরপরও না জানিয়ে চুরি করে ওয়াসা ও তিতাস রাস্তা খনন করে কাজ করছে। বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি।
কিভাবে সম্ভব? দখলমুক্ত হওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল আর কেউ দখল করতে পারবে না বলেও জানান মেয়র। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযুক্তির ফলে দক্ষতা আরও বাড়বে। সকালে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট 1975 সালের জুলাইয়ে প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার 49 বছর পূর্তির বিশেষ দরবারে অংশ নেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উদ্দেশ্যে পরে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অতীত ও ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে। পিজিআর গঠনের 42 দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম। রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অনন্য প্রতিষ্ঠান, তাই পিজিআরের সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জামের অন্তর্ভুক্তি ঘটেছে, যা এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি আশা করি। গুজব ও মিথ্যা তথ্যের বিভ্রান্তি রোধে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে তথ্য ভবনে 2023-24 অর্থ বছরে চলচ্চিত্র নির্মাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুধু ছবি নির্মাণ করলেই হবে না, বাণিজ্যিকভাবেও সফল হওয়া প্রয়োজন। ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে শুধু সরকারি অর্থের উপর নির্ভর না করে প্রযোজনা প্রতিষ্ঠানেরও লগ্নি প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে পূর্ণ দৈর্ঘ্য 20টি ও স্বল্প দৈর্ঘ্য 6টি চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। যেটা হয়েছে, এই অনুদানের যে জিনিস আমি করি নাই সেটার জন্য তো ধন্যবাদ গ্রহণ করা যায় না, বরং ফিল্ম যদি বানাতে হয় সেটিকে আসলে বাণিজ্যিকভাবেও সফল হওয়ার প্রয়োজন। এই কারণ হচ্ছে যে যদি এটা সাস্টেনেবল করতে হয়, শিল্পকেও বাণিজ্যিকভাবে সফল হওয়ার দরকার। অসত্য কথা বলে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, আমি মনে করি সেইখানেও শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব পালন করার আছে, এবং আমি আপনাদের কাছে এইখানে কিছু আপনাদের কন্ট্রিবিউশন অবদান আমি চাই। সময় সংবাদে আরও থাকছে। ইরানের প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। খামেনির সঙ্গে মত পার্থক্যের কারণে কঠিন হবে সরকার পরিচালনা, মত রাজনীতি বিশ্লেষকদের। গাড়িবহর নিয়ে প্রায়ই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় বাড়িটি সিলগালা করল জেলা প্রশাসন। টাঙানো হলো বিজ্ঞপ্তি। বিকেলে রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম ও দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মাইনুল হাসান রওশনির নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন কর্মকর্তারা, তবে ডিজিটাল লকের পাসওয়ার্ড জানা না থাকায় দরজা খুলতে পারেননি তারা। তবে আগামী 3 দিন পর আবারও এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তল্লাশি করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। এই মুহূর্তে রূপগঞ্জে সিলগালা করা বেনজিরের ডুপ্লেক্স বাড়ির সামনে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ অভিযান আজকে দুপুর বিকেল 3:55 রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই আনন্দ হাউজিং সোসাইটির এই বাড়িটিতে এই অভিযান পরিচালনা করা হয়। যে এই বাড়ির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের এই বাড়িটিতে অভিযান চালানো হয়। প্রায় 1 ঘন্টার অভিযানে বাড়িটি
সামনে ক্রোক বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয় এবং বাড়িটির ভেতরে দরজায় তারা সিলগালা করে দেওয়া হয়েছে। তো এই অভিযান শেষে অভিযানের নেতৃত্বদাতা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাড়ির ভেতরে তারা প্রবেশ করতে পারেননি। বাড়ির প্রধান ফটকে ডিজিটাল লক লাগানো রয়েছে, যার পাসওয়ার্ড কারো কাছে নেই, যে কারণে তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি এবং তল্লাশি করাও সম্ভব হয়নি। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 3 দিন পরে তারা পুনরায় এই বাড়িতে অভিযান আসবেন এবং সেই প্রস্তুতি নিয়ে আসবেন যাতে সেই তালা লক খুলে ভেতরে প্রবেশ করে তারা তল্লাশি করতে পারেন। সেই জন্য আগামী 3 দিন পর তারা পুনরায় অভিযান পরিচালনা করবেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে এই দুদকের উপপরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের অভিযোগের ভিত্তিতে গত 12 জুন ঢাকা মহানগর অতি সিনিয়র আদালত এই বাড়িটি ক্রোক করার আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, দুদক এবং উপজেলা প্রশাসন সমন্বিত একটি টিম যৌথভাবে এই বাড়িটিতে অভিযান চালায় এবং এই অভিযান চালিয়ে তারা বাড়িটি জব্দ করেছেন এবং সিলগালা করে দিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন বাড়িতে তেমন বিশেষ কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র কিছু পশু পাখি এবং 2টি কুকুর দেখা গেছে। তবে কোনো মানুষজন এই বাড়িতে নেই। একজন নিরাপত্তা কর্মী রয়েছে, তাকে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়েছে, সে এখনো এই বাড়ির ভেতরেই রয়েছে। দুদক আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িটি 24 কাঠা জমির উপর এই বাড়িটি 2021 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করেন বেনজির আহমেদ এবং এই বাড়িটি নির্মাণের পর তিনি বিভিন্ন সময়ে পরিবার নিয়ে এবং বিভিন্ন মানুষজন নিয়ে তিনি এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়ি জব্দ ও সিলগালা করার ঘটনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যাও জানে না অধিদপ্তর। পরিবহন পুল বলছে মোট সরকারি গাড়ির মাত্র 10% সরবরাহ করে তারা, বাকি 90% বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। তবে উন্নয়ন প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে গাড়ি জমা হয় না পরিবহন পুলে। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কৃষি। বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। 3 জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি মানে কর্মচারী গেছে? এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই, কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজো এবং কতগুলো সচল রয়েছে। সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন খোঁজ দপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র 2500। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা 63, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায় যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদা মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে, কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না।
গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে, তাইলেই আমরা নিতে পারি, অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই। সাবেক আমলারা বলছেন অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো চাঁদের গাড়ি তো আরও পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন। পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত 38 বছরে এভাবেই ব্রোকারদের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে ভারত, মালয়েশিয়া ও কানাডায় পালিয়ে গেছেন অন্তত 100 ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণেই এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা পাওনা রয়েছে। যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে, ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে। 1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। অনেকে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আমার একটা পার্টি তো আমার 4.5 কোটি টাকা দিয়ে মানুষের দিয়ে বসে আছে। যারা লোভী মানুষ তারা 10 টাকার দিকে তাকাইয়ে ওই পার্টিকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মশলার বাজার পুরোপুরি ডিও নির্ভর। আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5000-এর বেশি আড়ত রয়েছে। আর প্রতিদিন 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে, কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-এর বেশি ব্যবসায়ী। আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। চলতি বছরের শুরু থেকে রফতানির বিপরীতে প্রণোদনা, নগদ সহায়তা কমিয়ে দিয়ে দেশের বস্ত্র খাতকেও পাট শিল্পের মতো বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। আর শিল্পে জ্বালানি সংকট নিরসন করার আশ্বাস দিয়ে সাপ লুডু খেলছে সরকার। শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ। আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি সার্কুলার বাতিল করে আগের মতো প্রণোদনা, নগদ সহায়তার দাবি জানায় সংগঠনটি। দেশে বর্তমানে 519টি স্পিনিং মিল, 930টি উইভিং মিল ও 322টি ডাইং, প্রিন্টিং, ফিনিশিং মিল মিলে দেশের নিট পোশাক খাতের দরকারি সুতার 90% ও উইভিংয়ের 45% যোগান দিয়েও ভালো নেই বস্ত্র খাত। এমন পরিস্থিতির কারণ তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ। শুরুতেই তুলে ধরা হয় ভারত কিভাবে নিজে দেশের বস্ত্র খাতের উদ্যোক্তাদের ভর্তুকি, প্রণোদনা, নীতি সহায়তা দিচ্ছে সেই চিত্র। একটা প্রজেক্ট করতে যদি 500 কোটি টাকা দরকার হয়, সেখানে তাদের 250 কোটি টাকা দিতে 500 কোটি টাকা তার প্রজেক্ট করতে পারে। তার তো টোটাল
টাকাটি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। এরপর সংগঠনটির সভাপতি তুলে ধরেন বাংলাদেশের বস্ত্র খাতের বর্তমান চ্যালেঞ্জের কথা, যেখানে উঠে আসে জ্বালানি সংকট, ব্যাংক ঋণের সুদ ও মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা। তিনি দাবি করেন, রফতানির বিপরীতে চলতি অর্থ বছর থেকে প্রণোদনা, নগদ সহায়তা কমিয়ে দিয়ে পাট শিল্পের মতো বস্ত্র খাতকেও বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। বলেন, রফতানি আয় বাড়িয়ে দেখাতে এতদিন মিথ্যা তথ্য দিয়ে তৈরি পোশাক সহ রফতানিমুখী খাতের ক্ষতি করেছে ইপিবি ও বাংলাদেশ ব্যাংক। এই গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হইনি। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এফই সার্কুলার নং 12 প্রত্যাহার করে নগদ প্রণোদনা পূর্বের অবস্থায় আনা, দ্রুত সময়ের মধ্যে টেক্সটাইল শিল্পের জন্য একটি যুগ উপযোগী ভারতের মতো টেক্সটাইল পলিসি প্রণয়ন, ব্যাংক লোন পরিশোধের জন্য 1 বছরের গ্রেস পিরিয়ড প্রদানের জোর দাবি জানাচ্ছি। এই অবস্থায় আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে গেল 30 জুন বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার বাতিল করে আগের মতো প্রণোদনা, নগদ সহায়তা বহাল রাখার দাবি জানায় বিটিএমএ। সংগঠনটির দাবি, দেশের কাপড়ের চাহিদার প্রায় 15% মিটছে চোরাই পথে আসা কাপড়ে। এতে রাজস্ব ফাঁকির সঙ্গে বাড়ছে অর্থ পাচার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নানা নাটকীয়তার পর ইরানের প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। দিনভর টানটান উত্তেজনা, কে আসবেন ক্ষমতায়। এরই মধ্যে 3 দফায় 2 ঘন্টা করে বাড়ানো হয় ভোটের সময়। শুক্রবার এভাবেই কাটে ইরানের বাসিন্দাদের দিন। অবশেষে শনিবার স্থানীয় সময় সকালে আসে সে মাহেন্দ্রক্ষণ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। 1,63,84,403টি ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন তিনি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পান 1,35,38,179 ভোট। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল বেশি, ভোট দেন প্রায় 50% ভোটার। এর আগে 28 জুন আয়োজিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। দেশটির উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে 5 বার নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2001 থেকে 2005 সাল পর্যন্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে। এছাড়া 2016 থেকে 2020 সাল পর্যন্ত দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ পেরোলো কোটা বাতিলের দাবিতে আন্দোলন, ইস্যু না পেয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ভর করছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব বিরোধীদের। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এবং আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। অবশ্যই আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।